আসসালামু আলাইকুম। আপনাদের এইখানে সৌরভ ভাই এবং আপনারা সবাই মিলে এই সভাটা, এই প্রতিবাদ সভাটা আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এর আগেও আপনারা বসেছেন এবং মিলিত হয়ে বাংলাদেশের অবস্থা নিয়ে আলোচনা করেছেন, তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে আপনারা যারা আছেন, আমার মনে হয় আপনারা প্রত্যেকেই যুবক বয়স থেকে এই পর্যন্ত বঙ্গবন্ধু এবং পরবর্তী প্রায় 40 বছর ধরে 81 সালে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে চলে গিয়েছিলেন এবং সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন। এই দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আপনাদের সেবা করে যাচ্ছেন এবং এই সেবা করা আপনার আমার পরিবারের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, পরিবারের লোক মারা যায়, কিন্তু উনি পরিবারের 18 জন লোককে একই দিনে, ওনার পরিবারের 18 জন লোককে হত্যা করা হয়েছিল। পৃথিবীর রাজনীতিতে একটি দুইটি বা 3টি 4টি ক্ষেত্রে গত 100 বছরে আর কেউ আর ওই সমস্ত পরিবারের কেউ রাজনীতিতে আসলেও থাকে নাই এবং থাকতে পারে নাই। আপনি যদি ধরেন জুলফিকার আলী ভুট্টো, কেন নামটা মনে করাচ্ছি, বাংলাদেশ স্বাধীনতার আগে বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার হয়েছে, তার সে অত্যাচারগুলো জুলফিকার আলী ভুট্টো করেছিল ইয়া এখানের সাথে মিলে। তখন তারপরে এই আমেরিকান ক্রীড়নক হিসেবেই করেছিল। উদাহরণটা কি, জেনারেল ইয়াকে যখন আমেরিকানরা তাড়িয়ে দিল, বঙ্গবন্ধু বাংলাদেশ যখন স্বাধীন হলো, ইহাকে তাড়িয়ে দিয়ে তারা আমেরিকায় ভুট্টোকে পাঠিয়ে দিল যে তুমি গিয়া পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হয়ে যাও। এটা আমেরিকান প্ল্যান ছিল এবং সেই প্ল্যান অনুসারে যুদ্ধে হেরে গেছে, সুতরাং তাকে বাদ দিয়ে দিছে। তার কিন্তু পরিবারের কোনো লোককে বাঁচতে দেয় নাই। ওই যে ভুট্টোকে মেরেছিল, তারপর তার মেয়েটাকে মেরেছে। মেয়েটাকে মারাই শেষ হয় নাই, 3টি ছেলে ছিল বোধহয়, 3টা ছেলেকেই মেরেছে, সবটা আমেরিকান। যে জেনারেলটি তার আমেরিকানদেরকেই হেল্প করেছিল, কিন্তু এত সাক্ষী তার হাতে ছিল, সেই জন্য তাকে একজন জেনারেল সহ প্লেনে উঠে কোথায় জানি ট্যুরে, ইভেন ব্রিটিশ আমেরিকান একজন জেনারেল ছিল তার সাথে, একটা কাজে যাচ্ছিল, সেখানে প্লেনটা উড়িয়ে দিয়েছিল। আমি এই কথাগুলো বলছি আমেরিকার চরিত্র দেওয়ার জন্য। আমি ফিরে যাই আমার দেশে। আমরা যখন প্রথম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতা পেলাম, তখন সেবার তার আগের বার প্রথম 21 বছর এর পরের কথা বলছি, এর জিয়ার পর এরশাদ আসলো। এরশাদের পর একটা অনেক সংগ্রাম করে আমরা একটা আন্দোলন করলাম। আন্দোলনে সবাই মিলে আন্দোলন করলাম। ঢাকা শহরে এত আন্দোলন হইল যে, বা বাংলাদেশে এত আন্দোলন হইল যে এরশাদকে পদত্যাগ করছিল। আর এরশাদও আমেরিকানদেরই লোক ছিল, কিন্তু এরশাদ যে কোনো কারণে আমেরিকানদের সাথে সম্পর্ক একটু নিচের দিকে নেমে গেছিল। তাকে ক্ষমতাচ্যুত করে আর্মি ক্ষমতা দখল করলো। এই 2006 সালের আগে সে আর্মি আসলো, আসিয়া তখন তার একটা নির্বাচন দিল। তাদের কি আশা ছিল আমরা জানি না, কিন্তু জনগণের আশা ছিল আওয়ামী লীগকে ভোট দেবে। 2009 সালে আওয়ামী লীগকে তারা ভোট দিল। তখন প্রথমবারে তারা বুঝতে পারে না আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে কী করবে, কিন্তু 5 বছরের মধ্যেই তারা বুঝলো
যে শেখ হাসিনা আমেরিকানকে কিছু দেবে না। আমেরিকার এইটা কি যে সব দেশ গরিব থাকবে, তারা শুধুমাত্র ধনী থাকবে, অর্থাৎ আমেরিকার ধনীরা ধনী থাকবে, আমেরিকার গরিবের কোনো অভাব নাই, আমেরিকার গরিবরা আমাদের চেয়ে ভালো নাই। বহু স্টেটে আপনি গেলে দেখবেন যে শুধু ব্ল্যাক পিপল না, শুধু ইন্ডিয়ান পিপল না, আমেরিকান হোয়াইটরাও খুব খারাপ অবস্থায় আছে, আইন না শৃঙ্খলা কোনো কিছু নাই। এই কথাগুলো বলছি আপনাদেরকে আমি যেভাবে বুঝি সেইভাবে আপনাদের সাথে আলাপটা করার জন্য। সেই আমেরিকা শেখ হাসিনা যখন প্রথমবার ক্ষমতায় আসলো, তারপরে তাকে বলল যে তুমি তোমার গ্যাস বিক্রি করতে হবে। কার সাথে? ইন্ডিয়ার গ্যাস বিক্রি করতে হবে। আমাদের সাথে, ভারতের সাথে স্বাধীনতা মুক্তিযুদ্ধে আমাদের 1.5 কোটি লোককে তারা লুক আফটার করেছে, অনেক সাহায্য করেছে, আমি তার সাক্ষী, সেই জন্য বলছি। অনেক ভারতের জনগণ অনেক কষ্ট করেছে, প্রায় 10,000 ভারতীয় সৈন্য আমাদের জন্য মারা গেছে এবং এর চেয়েও বেশি ভারতীয় সৈন্য ইনজিওর্ড হয়েছে বাংলাদেশের যুদ্ধে। আমাদের 30 লক্ষ লোক গিয়েছে, কিন্তু তাদেরও প্রচুর সৈন্য আমাদের সাথে পাশে দাঁড়িয়ে আমাদের সহমর্মী হইয়া যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল এবং তারা যেহেতু আমাদের জয়েন্ট ফোর্সেস ছিল, তো তারাও মারা গেছে। তো সেই ভারতের সাথে এত সম্পর্ক থাকার পরও যখন ভারত আমাদের কাছে গ্যাস চাইল, আমরা রাজি হইলাম না এবং আমেরিকা বলল গ্যাসটা আমাদের কাছে বেচো, আমরা ভারতকে দেব। ভারতের সাথে তাদের সেই রকম একটা সম্পর্ক করার তারা চেষ্টা করছিল। তখন সেই গ্যাসটা আমরা দিতে রাজি হইলাম না। হিলারি ক্লিন্টন এবং তার স্বামী বিল ক্লিন্টন, তারা দুইজন গেল, গিয়া শেখ হাসিনার সাথে কথা বলল। শেখ হাসিনাকে বলল যে তুমি ইন্ডিয়াকে গ্যাস দাও, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি এই ইলেকশনে জিতে যাওয়া। তো শেখ হাসিনা বলল যে কোনো রকমের কোনো এগ্রিমেন্টের মধ্যে আমি থাকবো না, তাতে যদি ক্ষমতায় থাকতে পারি থাকলাম, না থাকতে পারি না থাকলাম, কিন্তু ইন্ডিয়ার কথাটা এই জন্য বললাম যে ইন্ডিয়ার এত স্যাক্রিফাইসের পরও কিন্তু ইন্ডিয়ার কাছে গ্যাস বিক্রি করা, তাতেও কিন্তু শেখ হাসিনা তখন রাজি হইল না। সেই বিল ক্লিন্টন, সেই হিলারি ক্লিন্টন এর নাম কয়দিন আগে আপনারা শুনছেন, যে তাদের সাথে ইউনুসের কী রকমের সম্পর্ক। ইউনুস তাদের গৃহপালিত পশু আর তারা তার প্রভু কী জন্য? যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন তাদের ওখানে এই যে গ্রামীণ যেটা করেছে তাদের মডেলে, সেখানে তারা মনে করছে যে সে অনেক ভালো করেছে। এইটার কারণ, এটা কিন্তু আমি অনেক আগের কথা বললাম আপনাদেরকে। তারপর থেকে বিল ক্লিন্টন সেদিন বলেছে যে 40 বছরের বন্ধু বাংলাদেশের বর্তমান জবরদখলকারী সরকারের প্রধান ইউনুস কেন বলেছে? এই 40 বছর ধরিয়া ওই যে সেই আমরা প্রথমবার যখন ক্ষমতায় ছিলাম, এই 15 বছর আগে যে 5 বছর ক্ষমতায় ছিলাম, সেই বন্ধু, এবং সেই থেকে তারা কনস্পিরেসি করছে। হয় সেখানে দিয়া তাদের পদানত করবে বাংলাদেশের মানুষকে, আমেরিকার পদানত করবে, এর আগে পাকিস্তান দিয়ে পারে নাই। সুতরাং এখন দেখা যাক ইউনুসকে দিয়ে তারা পারে কি না, কারণ ইন্ডিয়াকে দিয়ে চেষ্টা করছে, পারে নাই। তারপর তো ইন্ডিয়ার সাথে শেখ হাসিনার এই 3 টার্মে রিলেশন ভালো হয়ে গেছে। ইন্ডিয়ার সাথে আমরা যোগাযোগ করছি, আমার নেইবার অলমোস্ট একমাত্র নেইবার, মানে আসলেই একমাত্র নেইবার। সমুদ্র আমাদের জায়গা, আর বাকি যে 3 সাইড আমাদের দেশে সব হচ্ছে ইন্ডিয়ার সাথে। তো ইন্ডিয়ার সাথে আমার প্রতিদিনের যোগাযোগ আছে।
ইন্ডিয়ার সাথে বাণিজ্যিক যোগাযোগ আছে, সেই যোগাযোগ আমেরিকার সাথেও আমাদের আছে, সেই যোগাযোগ চায়নার সাথেও আমাদের আছে। কিন্তু এটা গোলানোর দরকার নাই। ইন্ডিয়া আমার যেহেতু চারিপাশে, এবং হঠাৎ কোনো কিছুর অভাব হইলে এটা পাশের বাড়ির মতো। ঘরে নুন নাই, গ্রামে জানেন আপনারা, নুন না থাকলে পাশের বাড়িতে গিয়ে বলে দেও আমাকে 1 চামচ নুন, বাজারে যখন যাব সেখান থেকে আইনি আবার তোমার পয়সা দিতে দেবো। ইন্ডিয়ার সাথে অবস্থা এইরকম হয় কেন? আমার যদি মরিচের দাম 400 টাকা হয়ে যায়, তাহলে আমি 2 দিনের মধ্যে ইন্ডিয়া থেকে মরিচ নিয়ে এইটা সাধারণ মানুষকে একটু সেবা দিতে পারি। তো এই কথাগুলো বলছি উদাহরণ হিসাবে। এরপরে আসেন, যখন ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক সব দিক দিয়ে ভালো হয়ে গেল, তখন আমেরিকা দেখলো যে ইন্ডিয়ার মাধ্যমে কিছু হবে না। এর মধ্যে চায়নার সাথে, চায়না আমাদের একটু খানিকটা ফাঁকিই দিয়েছে। আমাদেরকে বলেছিল যে আমাদেরকে এই বছর ক্রাইসিস যাচ্ছে, ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস যাচ্ছে। তো চায়নার সাথে কথা হয়েছিল যে তারা আমাদের কিছু লোন দিবে, $3 বিলিয়ন মতো। এইটা আমাদের শর্ট আছে, এই লোনটা তারা দিবে। তো উনি গেলেনও কয়েক মাস আগেই। যাওয়ার পর যেটা চায়না চাইল, ওই আমেরিকার মতোই তারা বড় পাওয়ার হয়ে গেছে। তারা চাইল যে এটা পাওয়া যায় কিনা। তো শেখ হাসিনা বলছে যে এই কন্ডিশনে আমি আপনাদের কাছ থেকে কোনো কিছু নেব না। উনি চলে আসলেন। এইটা চায়নার সাথেই সম্পর্কটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। দেশে আসার পরে তখন আমেরিকা ইউনুসকে নিয়ে আবার ষড়যন্ত্র আরম্ভ করলো। প্রথম দিকে ইলেকশনের সময় তারা দেখলো যে যেহেতু যাদের দিয়ে তারা ডাইরেক্টলি নির্বাচনের মধ্যে জিতবে, তাহলে তো জনগণের সম্পৃক্ততা থাকতে হবে, জনগণের ভোট পাইতে হবে। তারা সমস্ত হিসাব করিয়ে দেখলো যে বাংলাদেশে কোনো সাধারণ নির্বাচন করিয়া আওয়ামী লীগকে হারাইয়া ক্ষমতায় বিএনপিকে আনা, এটা তাদের পক্ষে সম্ভব না। জামাতকে আনা। তখন তারা সিদ্ধান্ত নিল যে তারা পৃথিবীর বহু দেশে যেটা করেছে সেই রকম বাংলাদেশে একটা কু করিয়া শেখ হাসিনাকে হত্যা করিয়া, যে হত্যার চেষ্টা তারা বিএনপি মিলে এর আগেও 22 বার করেছে, 22 টাইমস। এটা আপনাদের জানা, আপনারা যারা বিদেশে আছেন তারা এগুলো সবই জানেন, তবু আপনাদেরকে মনে করাচ্ছি এবং এই লম্বা গল্প আপনাদেরকে এইটা বলছি। তো দেখা গেল যে হঠাৎ একদিন ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, যেটার ইতিহাস আপনারা জানেন, তারা কোটার কথা চাইছে এই বছরে। আর শেখ হাসিনা কোটা উঠাইয়া দিছে 2018 সালে। 18 সালের পর 4 বছর চলে গেছে, এটা নিয়ে আর কোনো কথা হয় নাই। 4 বছর পরে তারা বলল যে যেহেতু হাইকোর্টের একটা রায় হয়েছিল যে কোটা ফেরত দিতে হবে, যেটা গভর্নমেন্টই কেস করিয়া তারা কিন্তু অ্যাপিল করিয়া সেইটার রায় নেওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে তারা তড়িঘড়ি করে একটা আন্দোলন করিয়া তারপরে আগস্ট এর আগে তারা সব ঢাকা শহর দখল করে ফেলল। তো এটা হলো আপনাদের জানা স্টোরি। গত সপ্তাহে ক্লিনটনের একটা সম্বর্ধনা, ক্লিনটন ইউনুসকে সম্বর্ধনা দিতেছে। ক্লিনটন হলো আমেরিকার 2 বারের প্রেসিডেন্ট। ক্লিনটনের বউ হচ্ছে আমেরিকার ফরেন মিনিস্টার এবং প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, হারছে যদিও। এই ক্লিনটন আর ক্লিনটনের বউ তাকে একটা রিসেপশন দিল ইউনুসকে। সেইখানে ইউনুস সত্য কথাটা বলে দিল যে আমরা বহু দিন ধরে প্রায় 3 টার্ম সময় ধরিয়া শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি সম্মিলিতভাবে, এবং আমাদের এইটার শিকড় অনেক দূরে, যে অনেক আগের থেকে এটা আরম্ভ করেছিলাম। তো এইবার আমরা মেটিকুলাসলি কাজটা করেছি, কেয়ারফুললি করেছি, অত্যন্ত শান্তভাবে এই কাজটা করেছি, যাতে শেখ হাসিনাকে ফেলাইয়া দেওয়ার জন্য কি করা যায়। তো এই কাজগুলো তারা মাদ্রাসার এবং জামাতের লোক,
ছাত্রলীগে ঢুকাইছে বা আওয়ামী লীগে যে সমস্ত চোর ছাচর ছিল তাদেরকে ব্যবহার করেছে, সেই লোভী লোকদেরকে ব্যবহার করেছে, সেটাও তাদের হয় নাই। তখন তারা এটা অন্যান্য দেশে, ইভেন রাশিয়ায় যখন গর্বাচভ আসলো তখন রাশিয়ায় বিলিয়ন বিলিয়ন ডলার ডিস্ট্রিবিউট করিয়া রাশিয়ায় ভেঙে পার্লামেন্ট উড়াইয়া দিয়া রাশিয়ায় গর্বাচভকে তারা নিয়ে আসছিল। বাংলাদেশেও তারা এবারে যেটা করলো, ঢাকা শহরে যত স্ট্রিট আর্ট সিন থাকে, আপনারা যারা প্রত্যেক শহরে গেলেই দেখবেন যে হাজার হাজার ছোট ছোট বস্তির মতো জায়গা থাকে। ঢাকায় হচ্ছে লক্ষ লক্ষ বস্তি এলাকা আছে। এই বস্তিগুলো এলাকা সব ক্রিমিনালের ডেন এবং এর মাতবর থাকে। এই মাতবরদেরকে তারা কন্ট্রাক্ট করলো এবং এই মাতবরদের হাতে প্রচুর টাকা দিয়ে দিল, দিয়ে বলল যে অমুক দিন 5 তারিখের আগে, 1 সপ্তাহ আগের থেকে এইখান থেকে আবার ওই টুপি পাঞ্জাবি পায়জামা পরাইয়া বা লুঙ্গি পরাইয়া পাঠাইয়া দেবা, আন্দোলনে অংশগ্রহণ করবে, টাকা দিতে থাকবা এবং তারপর কি করব সেটা বলবো। 5 তারিখে তখন 5 তারিখে জননেত্রী শেখ হাসিনাকে তখন আর্মির মধ্যেও কিছু পয়সা, এত পয়সা ঢেলেছে, আর্মির মধ্যেও কিছু লোক এর দ্বারা বিভ্রান্ত হয়েছে। পুলিশকে বিভ্রান্ত করতে পারে নাই, আনসারকে বিভ্রান্ত করতে পারে নাই, ইভেন চৌকিদারদের পর্যন্ত বিভ্রান্ত করতে পারে না, কারণ তাদের কাছে তারা। কিন্তু মাদ্রাসার যাদেরকে পয়সা দিয়ে ঢাকায় নিয়ে আসতে, সেই রকমের প্রায় 30,000 9,000 মাদ্রাসার থেকে 1,030-40 লোকও তারা নিয়ে আসছিল। আনিয়া ঢাকা শহর তারা অ্যাটাক করলো এবং এমন অবস্থা সৃষ্টি হইল যে শেখ হাসিনার কাছে এসে বললো অলরেডি 400 লোক মারা গেছে এবং সেই মারা গেছে, যারা মারা গেছে তারা কিসে মারা গেছে, এয়ার থেকে হেলিকপ্টার দিয়া গুলি করা হয়েছে। সেই গুলিগুলোও আমাদের দেশি গুলি না, সেটা আমেরিকান প্রোডাক্ট গুলি এবং হেলিকপ্টারের স্টোরি বলি। হেলিকপ্টার কোনো দেশের আকাশে যদি হেলিকপ্টার উড়াইতে হয় সেই দেশের পারমিশন লাগে। কিভাবে কারা পারমিশন দিছে তাও জানি না, কিন্তু হেলিকপ্টার হইল। আমরা এই বাংলাদেশের হেলিকপ্টার এর কোনো ছবি এখানে নাই, কিন্তু হেলিকপ্টার থেকে সমুদ্র থেকে আসিয়া হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল। আমি এত ডিটেলস আপনাদের বললাম না। এবং এই গুলির ফলে প্রায় 400 লোক মারা গেল এবং এরা ওই আন্দোলনগুলোর মধ্যে, মবের মধ্যে ছিল, সেই সমস্ত লোকের উপরই এই গুলিগুলো করা হয়েছিল। তাতে 400 ডেট দেখানো হলো। শেখ হাসিনা তখন একটা কমিশন করলো যে 3 জন জাজ দিয়া, প্রথম দিন বলেছিল একজন, কিন্তু ওটা চেঞ্জ করে উনি বললো না 3 জন জাজ দিয়া এটার বিচার হওয়া উচিত, আমার বাচ্চা ছেলেদেরকে মেরেছে, এটা খুব কষ্টকর। ওনার ভাষায় উনি বলেছেন যে আমার নিজের ফ্যামিলির 18 জন লোক একদিনে মারা গেছে, আমি এদের কষ্ট বুঝি, এর বিচার হবে। এবং তাদের ফ্যামিলিকে উনি দেখতে গেল। আপনারা যদি 2, 3, 1 তারিখের ছবি দেখতে গেল, বা যারা হসপিটালে ছিল তাদেরকে দেখতে গেলেন, ওদের মা বাবার সাথে বাড়িতে গিয়ে দেখা করলেন। এটা কিন্তু আগস্ট মাসের 1 তারিখ থেকে 5 তারিখের কথা বলছি। কিন্তু তার মধ্যে কিন্তু তারা সব একত্র হয়ে গেল। একত্র হইয়া 5 তারিখ সকালে আর্মির মিটিং হইল। মিটিংয়ের পর তারা এসে বলল যে ম্যাডাম, আপনি দেশ ছাড়িয়ে না গেলে আমরা আপনাকে রক্ষা করার জন্য এই পাবলিক রাস্তায় আসে, মতিঝিল এলাকায় তারা আসে, শহীদ মিনার এলাকায় তারা আসে, লক্ষ লক্ষ পাবলিক, তারা আপনার বাড়িতে হাঁটতে আসবে এবং আপনাকে। তো উনি তারপর যাইতে রাজি না। তখন নানা রকমের অজুহাত দিয়ে বলে যে আপনি মারা যাবেন, কিন্তু তার সাথে সাথে আপনার লোকরা লক্ষ লক্ষ মানুষকে মারবে আর ওরা লক্ষ লক্ষ মানুষ মারবে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আপনি কোনটা চান? আপনাকে আমরা এই দেশ থেকে বেরিয়ে। এবং অ্যাকর্ডিংলি তারা ওনাকে একটা হেলিকপ্টার উঠাইয়া ইন্ডিয়ান বর্ডারে নিয়ে ইন্ডিয়ানদেরকে জানাইল যে আপনাদের বর্ডারে শেখ হাসিনা আছে, উনি আপনাদের দেশের ভিতরে ঢুকতে আছেন, আপনারা সাহায্য করেন। তখন ইন্ডিয়ানরা আমেরিকার বর্ডার ফোর্সে তারা দিল্লিতে জানাইল যে এরকম
বাংলাদেশের প্রাইম মিনিস্টার আমাদের বর্ডারে এখন কি করব। তখন তারা বলল দিল্লিতে পাঠিয়ে দাও। এই হলো জননেত্রী শেখ হাসিনার দেশত্যাগ। কিন্তু উনি রিজাইন করেন নাই, উনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই গল্পটা আপনাদেরকে বললাম এই জন্য, এই গল্পের পরিসমাপ্তি যেখানে, এই গল্পের আসল স্টোরি জানার জন্য। যখন হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টনের রিসিপশনে যখন গেল, গিয়ে তখন ইউনুস বলল যে ইউনুসের কাছ থেকে যেটা শোনা গেল যে মাহফুজ বলে একজন লোকের কথা বলল, মাহফুজ এবং তার সাথে যারা ছিল তারা এটা প্ল্যান করেছে, সব জায়গায় লোক ঢুকাইছে, মাদ্রাসার ছাত্র বলিয়া লোকজনকে নিয়ে গেছে এবং এটা প্রায় 15 বছর ধরিয়া, অ্যাকচুয়ালি 20 বছরের উপর ধরিয়া, 25 বছর ধরিয়া এই প্ল্যানিংটা তারা করেছে। এই প্রথমবার তারা ইন্ডিয়াকে গ্যাস দিয়া বেস বাংলাদেশে করতে পারে নাই। তারপর থেকে তারা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করছে, তাতেও যখন পারে নাই তখন শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করছে 25 বার। একবার বিএনপিকে দিয়া, তারেক রহমানকে দিয়া, তার মিটিংয়ে গুলি করিয়া আইবি রহমান সহ 22 জনকে হত্যা করাইছে। 500 লোকের উপর তারা এখনও ইনজিওর্ড, লোককে ক্ষতিগ্রস্ত। এই স্টোরিগুলো আপনারা যারা একটু দেশকে সাহায্য করতে চান, যারা চান না তাদেরকে আমি বলি না, যারা সাহায্য করতে চান, যাদের ছেলেমেয়েরা সাহায্য করতে চায়, আর যারা আমরা যে দেশ করেছিলাম সেই দেশটাকে বাঙালির জন্য একটি দেশ করতে চান, যারা দেশ মরার আগে দেখে দিতে চান, তাদের কাছে অনুরোধ করি তাদের জন্য আপনারা কাজ করবেন। এই আমি বললাম, এই আপনারা অথেন্টিক কিনা আপনারা ভেরিফাই করে দেখতে পারেন। শওকত এখানে আসে, তার কাছে অনেক রিপোর্ট আছে, আমার নেতারা এখানে আসেন, ফারুক বারবার এটা ইনসিস্ট করে যে আপনারা হেল্প করেন বাইরের থেকে। কিন্তু আমরা ইচ্ছা করলো, আমি 71 সালে এই সংগ্রামে ছিলাম বললে আপনাদেরকে বলছি, বাইরের থেকে যদি আমরা হেল্প না করি তাহলে দেশের লোক এখন কি অবস্থা। 5ই আগস্টের পর একদিনে ফারুক এই কথাটা বলে দিয়েছে আপনাদেরকে, 36,000 বাড়ি একদিনে অ্যাটাক করেছে। অ্যাটাক করে সে সমস্ত বাড়িতে প্রচুর ক্ষতি সাধন করেছে এবং ওই যে স্ট্রিট আর্চিনদেরকে সে সমস্ত বাড়িতে ঢুকেছে, তারা পেন্সিলটা পর্যন্ত নিয়ে গেছে, চামচটা পর্যন্ত নিয়ে গেছে, সব ধ্বংস করার পর আগুন দিয়ে দিছে প্রত্যেক বাড়িতে এবং সব লুট করে নিয়ে গেছে। এটা শুধু 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে যেভাবে করেছে বা গণভবন যেভাবে করেছে সেইভাবে এই 32,000 বাড়িতে করেছে। তারপর দিন থেকে এই 5 তারিখ থেকে আজকে দিন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেক জায়গায় আপনারা খোঁজ নেন, যে যার নিজের এলাকায় খোঁজ নেন যে কতটা বাড়িতে তারা এখনও প্রতিদিন অ্যাটাক করছে। এই হচ্ছে অবস্থা। এবং বাংলাদেশে আপনারাও জানেন পুলিশ নাই, ল অ্যান্ড অর্ডার নাই, অন্যায় করলে কেউকে ধরার উপায় নাই, কোথাও এজাহার দেওয়ার জায়গা নেই। এখন আর্মি বলছে তাদের কাছে এজাহার দেওয়া যাবে, এছাড়া আর কিন্তু কোনো পথ নাই, কোনো আইন নাই, কোনো বিচার নাই, ব্যবস্থা নাই। আমি 71 সালে সবাইকে বলতাম যে মা বাবাকে যদি দেখতে চাও, মা বাবার কবর জিয়ারত করতে যদি কোনো দিন বাংলাদেশে যেতে চাও, তাহলে আগে বাংলাদেশকে দখলমুক্ত করতে হবে। এইবারও বাংলাদেশ দখলে। যদি আপনাদের দায়িত্ব আপনাদের ছেলে মেয়েদেরকে বোঝানো, আপনাদের আত্মীয় স্বজনদেরকে বাইরে যারা আছে তাদেরকে বোঝানো এবং আপনার দেশের মানুষকে সাহসী করে তোলাও দরকার যে এটার প্রতিবাদ করে এদেরকে দেশ থেকে উৎখাত করতে হবে। এবং যদি না করতে পারেন, এবং এরা এখন জামাত শিবির এবং বিএনপি মিলে এটা করতে আছে। জামাত শিবিরের নেতৃত্ব চায়, বিএনপিও নেতৃত্ব চায়। যখন তারা পারবে না তখন তারা আবার একত্র হইয়া দেশের মানুষকে আবার পরাভূত করার চেষ্টা করবে, সেবা দাসে, আমেরিকার সেবা দাসে পরিণত করবে। এইখান থেকে যদি এই মানুষকে বাঁচাইতে চান, ফারুক এই কথাটা আপনাদেরকে বলেছে যে ওরা কেউ আমাকে বলছে যে আমাদের তো কোনো ইংরেজ লোক আমাদের পরিচিত নাই। এই কথাটা আমার কাছে, আমাকে মাফ করবেন, এই কথাটা সত্য না। আমি রাস্তা দিয়ে হাঁটলে তাইলে একজন ইংরেজের সাথে পাশের বাড়িতেও আছে। আমি যদি দোকান বসি, প্রত্যেক দিন আমার কাস্টমার
একজন লোক আসে। আমার যদি রেস্টুরেন্ট থাকে তো প্রত্যেক দিন যে 1000 লোককে বা 500 লোককে বা 300 লোককে বা 200 লোককে বা 100 লোককে খাওয়াই, তার 80% হচ্ছে সাদা লোক, আমরা ছাড়া। তো তাদের মাধ্যমে এই কথাটা বলা সহজ। আমি বলেছি 71 সালে, আমার দেশ জ্বলতে আছে, আমার মায়ের সাথে আমার দেখা হবে না, আমার দাদির কবর আমি দেখতে পারবো না, আমি তো সেখানে ফেরত যেতে চাই, তুমি আমাকে সাহায্য করো। এই করে 3 মাসের মধ্যে আমরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে, ব্রিটেন তখন তাদের পক্ষেই ছিল, এখন যেরকম চুপ, তারপরেও কিন্তু আমরা দেশের লোককে, আমার দেশের পক্ষে, পিপলের পক্ষে তাদেরকে নিয়ে আসছিলাম। আসেন, ফারুক যে কথা বলেছে, আমি শওকতের সাথে আলাপ হয়েছে, তারা যদি তাদের সাহায্য যদি আপনার নেন, আপনার এমপির কাছে যে চিঠি লিখতে চান, ইভেন আপনার কাউন্সিলরের কাছে যে চিঠি লিখতে চান, অথবা আপনার বন্ধুকে যদি ইনফ্লুয়েন্সিয়াল বন্ধু থাকে তাকে যদি জানাইতে চান, জানাই যদি প্রত্যেক জায়গায় জায়গায় আপনার সন্তানের স্কুলের হেডমাস্টারকে যদি জানাইতে চান, আপনার সন্তানের কলেজের বা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং মেম্বারদেরকে যদি জানাইতে চান যে আমার দেশে এই অবস্থা হচ্ছে, আমি কষ্টের মধ্যে আছি, ওই বাচ্চা বলতে পারে যে আমার বাপ কান্নাকাটি করে, সে তো মা বাপকে দেখতে পায় না, একজন মারা গেলে তাদের ডেড বডি দেখতে পায় না, একজন অসুস্থ হইলে তাকে গিয়ে দেখে আসতে পারে না, সুতরাং আমি তোমাদের সাহায্য চাই। এটা যদি আপনারা করেন তাহলে সাহায্য হবে। আমি সহজভাবে এই কথাগুলা শুনলাম, বললাম। আপনারা যারা শোনেন নাই তাদের জন্য আমার কোনো কথা বলার নেই। যারা শুনেছেন অথবা যারা বেশি জ্ঞানী তারা হয়তো জানেন বলিয়া এর মধ্যেও সারাক্ষণ কথা বলতেছেন, সেটা আমার কিছু করার নেই। কিন্তু আমি রাজনৈতিক কর্মী হিসেবে সত্য কথাটা বলে দিই। এবং আওয়ামী লীগের আমার মতো ক্ষুদ্র কর্মী হয়তো লক্ষ লক্ষ আছে, বেশি নাই বোধহয়, বা কোটি কোটি আছে, কিন্তু এই টাউট বাটপার এবং সুযোগ সন্ধানী সব জায়গায় ঢুকে যায়। এইসব আওয়ামী লীগের মিটিংয়েও তারা থাকবে, তাদের অন্য চিন্তা, পদের চিন্তা, পজিশনের চিন্তা, ছবির চিন্তা, নানা রকমের তাল থাকে। কারণ আমি এই দেশে 63 বছর ধরে এই রাজনীতির সাথে জড়িত। ছবি উঠে আর কত ছবি উঠাবা, এর তো বেশি তার উঠানো যায় না। তো এইটাই না থাকিয়া দেশের সেবা করার জন্য সবাইকে আমি অনুরোধ এবং আহ্বান করছি। আর একটা কথা বলি, আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ থেকে এর মধ্যে অনেকগুলো বড় সভা করেছি, যেটাকে আমি আমার সব সভাকে বিট করে দিয়েছে আমেরিকার। এবার যখন বিল ক্লিন্টন গেছিল তাকে তারা দেয় নাই, শুধু তাকে মোটামুটি ম্যান হ্যান্ডেলও করেছে আমেরিকান বাঙালিরা। বলেছে যে তুই অন্যের দালান, এজেন্ট, তুই বিট্রেয়ার, এবং তুই আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করছো, তুই দেশের শত্রু, এটা বলেছে। আপনাদের কাছে আবেদন করছি, যে যার নিজের বিবেকের তাড়নায় এটা আপনাদের করতে হবে, দেশকে সাহায্য করতে হবে, দেশের মানুষকে সাহায্য করতে হবে। এবং আপনাদের মাধ্যমে এই নর্থ ইস্টে শওকত কোথায়? আচ্ছা, এই তাড়নায় আপনারা, আমার নেতারা এখানে আসেন, এইখানে সবাই আছেন, আমার জেনারেল সেক্রেটারি আছেন, ভাইস প্রেসিডেন্ট ওই পাশে আছে, অর্গানাইজিং সেক্রেটারি ওজস্বী বক্তা, এবং যখন যা বলেন সেটা আপনারা কীভাবে নেবেন সেটা আপনাদের উপর ছেড়ে দেই। আর এখানে ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন। আমরা কিন্তু সারা দিন রাত্র কাজ করার চেষ্টা করছি, মানে সারাদিন রাত্র মানে যতটুকু সময় আমরা দিতে পারি, কেউ হয়তো একটু বেশি দেই, কেউ একটু কম দেই। আপনাদেরকে অনুরোধ করছি, যে যতটুকু সময় দিতে পারেন দেশের জন্য আরও আসতে আবেদন করি দিয়ে আপনারা করিয়েন। এবং আমরা যেন সবসময় একত্রে থাকি। 2টা বছর পদ পজিশন না পাইলে, পদ পজিশন দিয়ে কি করবেন? পদ পজিশন যদি কাজই না করতে পারেন তাহলে পদ পজিশন দিয়ে কি করবেন? আর পজিশন দিলে কাজ করবেন, এই ভাবপাস কথা বলছেন না। যারা কাজ করে তারা পজিশনের জন্য কাজ করে না, যারা কাজ করে তারা পজিশনের জন্য কাজ করে না, তারা অন্তরের শান্তির জন্য কাজ করে, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করে। ঘরে গিয়ে বউকে বলতে পারে যে দেশের জন্য কাজ করি, আর
আমার ক্ষুধা লাগছে, সে কিন্তু আদর করি আপনাকে খাওয়াবে। বাচ্চাকে যদি বলেন যে বাবা আমি তো তোর বার্থডেতেও থাকতে পারলাম না কারণ আজকে আমার দেশের কাজ ছিল, বাচ্চাও বলবে যে বাবা তুমি একটা ভালো কাজ করতে পারো না কিন্তু একটা ভালো কাজ করছো, থ্যাংক ইউ। তো আমরা জানি না আমরা কিভাবে করতে পারবো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি, যদি মন থেকে করি তাহলে জানি যে কিভাবে দেশকে সাহায্য করব। আমার 1,30,00,000 লোক বাইরের থেকে যদি আমরা সাহায্য করি, আমাদের মাত্র 17 জন লোককে প্রত্যেকে কনভিন্স করতে হবে। তো তার অর্ধেক লোক যদি আমার পক্ষে আসে, বাকি অর্ধেক নীরব হয়ে যাবে। তাদের দিয়ে এই যে বাংলাদেশকে পদানত করার আমেরিকান বা পাকিস্তানি ষড়যন্ত্র, এই পাকিস্তানিরা গত 43 বছরে একজন পাকিস্তানিকে বাংলাদেশ থেকে নেয় নাই। যারা পাকিস্তানের জন্য অপ্ট করেছিল 72, 73, 74 সালে, তারা কিন্তু কেউ যায় নাই বাংলাদেশে। তারা এখনও বাংলাদেশে আছে এবং থেকে এই তারা ষড়যন্ত্র করছে একটা ওয়ান টু অল, যে পাকিস্তানি নাগরিকরা যারা মিরপুর মোহাম্মদপুরে আছে তারা সবাই একত্র, বা ওই উত্তরবঙ্গের একটা এলাকায় আছে, সেখান থেকে তারা এইবার সবাই একত্রে এদের পক্ষে আসে এবং মাদ্রাসার ছেলেমেয়েদেরকে বোঝানো হচ্ছে যে ইসলাম নাই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা দিয়া শেষ করব। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার পরিচয় কী? নবী করিম বলেছিলেন আল মক্কি আল আরবি, অর্থাৎ আমি মক্কার অধিবাসী এবং আমি আরব। তো আমি বাঙালি, আমি বাংলাদেশের অধিবাসী। দেশদ্রোহীদের ধ্বংস করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।